কেটে গেছে আরও একটা মাস। আরবের অস্ট্রেলিয়া সিরিজ শেষ। আজকে বাড়িতে ফিরবে। 3টে ওডিআই, 3টে টি20 আর 2টো টেস্ট ম্যাচের সিরিজ ছিল। লাস্ট 2টো টি20 ম্যাচে সেঞ্চুরি করেছে আরব। সমৃদ্ধির পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। সমৃদ্ধির পরীক্ষা চলাকালীন সময়ে নিবিড় ওকে নিয়ে ভার্সিটি আসায়াওয়া করেছে। আরবি যাওয়ার আগে নিবিড়কে বলে গিয়েছিল, প্র্যাকটিস আর ম্যাচের বাইরে সুযোগ পেলেই পরিবারের সবার সাথে কথা বলেছে আরব। আজ সন্ধ্যার সময় আরবদের ফ্লাইট ল্যান্ড করবে। এতগুলো দিন পর ফিরবে বলে সমৃদ্ধি, তাওহিদ জামান, নিবিড় 3জনেই যাবে আরবকে রিসিভ করতে। কালো রঙের একটা জর্জেট শাড়ি পরেছে সমৃদ্ধি। সমৃদ্ধির জন্মদিনে আরব বেশ কিছু শাড়ি গিফট করেছিল। সেখান থেকেই একটা পরেছে সমৃদ্ধি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করে নিচ্ছে সমৃদ্ধি। নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে নিল সে। তৈরি হওয়া শেষে ব্যাগ আর ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল সমৃদ্ধি। ড্রয়িং রুমে আসতেই নিবিড় আর তাওহিদ জামানের সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা 7টা নাগাদ আরবদের ফ্লাইট ল্যান্ড করে। সমৃদ্ধিরা এয়ারপোর্টে এসে পৌঁছায় বেশ কিছুক্ষণ আগে। সমস্ত ফর্মালিটিস শেষ করে বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা। আরবের পরনে ধূসর রঙের জিন্স, সাদা শার্ট, মাথায় ক্যাপ। আরব এগিয়ে এসেই তাওহিদ জামান আর নিবিড়কে জড়িয়ে ধরল। সমৃদ্ধি একটু পিছনে দাঁড়ানো ছিল। তাওহিদ জামান আর নিবিড়ের সাথে কথা বলে এগিয়ে এলো সমৃদ্ধির দিকে। সামনাসামনি এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তুমিহীন যেমন থাকার তেমন ছিলাম। তবে এখন তোমার এই স্নিগ্ধ, মিষ্টি মুখটা দেখার পর মনটা একদম ভালো হয়ে গেছে। ভীষণ মিস করেছিলাম তোমায় এতদিন। বলেই সমৃদ্ধিকে জড়িয়ে ধরল। তাওহিদ জামান আর নিবিড় ততক্ষণে গাড়িতে উঠে বসেছেন। সমৃদ্ধি আরবের শার্ট দুহাতে আঁকড়ে ধরে বলল, আমিও ভীষণ মিস করেছি আপনাকে। এতদিন আপনার থেকে দূরে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল। আরব সমৃদ্ধির মাথায় হাত বুলিয়ে বলল, চলে এসেছি আমি। এবার আর দূরে থাকতে হবে না। বলে সমৃদ্ধির হাত ধরে এগিয়ে গেল গাড়ির দিকে। ওরা গিয়ে গাড়িতে বসতেই নিবিড় গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফেরার পর সবাই মিলে একসাথে সময় কাটাল। বিকেলের পর মোনাকেও এই বাড়িতে নিয়ে এসেছে নিবিড়। সমৃদ্ধি আর মরিয়ম রহমানের সাথে সময় কাটাতে প্রায় মোনা এখানে আসে। আজও মরিয়ম রহমানই নিবিড়কে বলে দিয়েছে মোনাকে নিয়ে আসতে। রাতের খাওয়া দাওয়ার পর রুমে এসেছে সমৃদ্ধি। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ফোন দেখছে আরব। সমৃদ্ধি রুমে আসতেই ফোনটা পাশে রেখে সোজা হয়ে বসল। এই রুমে যে একজন মানুষ তোমার অপেক্ষায় বসে আছে সেটা বুঝি এখন মনে পড়ল তোমার? আরবের কথায় সমৃদ্ধি বলল, আম্মুর রুমে ছিলাম। ডেকেছিল আমায়। বলতে বলতে কাবার্ড থেকে একটা সুতি শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে। প্রচণ্ড গরম থাকায় একেবারে শাওয়ার নিয়ে শাড়ি চেঞ্জ করে রুমে এলো। চুলে টাওয়াল পেঁচানো দেখে আরব জিজ্ঞেস করল, এত রাতে শাওয়ার নিয়েছ? গরম লাগছিল প্রচুর। শাওয়ার নেয়ায় এখন একটু হালকা লাগছে। তোমার তো অল্পতেই ঠান্ডা লেগে যায়। সিক হয়ে পড়বে তো তুমি। ভালো করে চুল শুকিয়ে এসো। ভেজা চুলে ঠান্ডা লেগে যাবে। সমৃদ্ধি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। চুলগুলো মুছে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমে চলে এলো। লাইট বন্ধ করে শুয়ে পড়বে এমন সময় আরব রাগী গলায় বলল, কি বলেছিলাম তোমাকে? আমার কথা শোনার প্রয়োজন বোধ করো না তুমি? শেষ কথাটা একটু উচ্চস্বরে ধমকে বলল আরব। আরবের আচমকা রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না সমৃদ্ধি। অবাক হয়ে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আরব ফের বলল, এভাবে তাকিয়ে দেখছ কি? তোমায় বলেছিলাম না চুলগুলো ভালোভাবে শুকাতে? তুমি জাস্ট টাওয়াল দিয়ে মুছলে। এখনই গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে আসো। সমৃদ্ধি আবারও গিয়ে লাইট জ্বালিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বিটবিট করে বলতে লাগল, চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে এটা নর্মালভাবে বললেও তো হতো। এভাবে রেগে যাওয়ার কি আছে? কথায় কথায় শুধু রাগ দেখায়। আমি আর কথাই বলবো না। থাকুক নিজের রাগ নিয়ে। সমৃদ্ধির বিটবিট করা কথাগুলো শুনে মুচকি হাসল আরব। চুল শুকানো শেষ করে রুমের লাইট বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল সমৃদ্ধি। ওর আর আরবের মাঝে বেশ খানিকটা দূরত্ব। আরব সমৃদ্ধিকে বুকে টেনে নিয়ে বলল, 1 মাস পর বাড়ি এলাম। এতদিন পরেও কি তোমায় কাছে পাব না? সমৃদ্ধি কিছু বলল না। আরবের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আছে আরবকে।
সমৃদ্ধির কাণ্ডে আরাব মুচকি হাসল। বলল, আমার সমৃদ্ধি তো দেখছি বড্ড অভিমানী। একটু রাগী গলায় কথা বলেছি বলে অভিমান করে আছে। অভিমানীর অভিমান ভাঙানোর জন্য এই আশফিয়ান আরাবকে কি এখন কি করতে হবে? সমৃদ্ধি আরাবের কানের কাছে মুখ নিয়ে ধীরস্বরে বলল, অভিমানীর অভিমান তো তখনই ভেঙে গিয়েছে যখন আশফিয়ান আরাব তার অভিমানীকে কাছে টেনে নিয়েছে। আরাব হাসল। সমৃদ্ধির চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়াল আরাব। সমৃদ্ধি ফের বলল, আপনার ছোঁয়ায় সমস্ত রাগ, অভিমান, ক্লান্তি নিমিষেই উবে যায়। আপনি পাশে থাকলে এই পৃথিবীতে আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমার ভালো থাকার একমাত্র কারণ আপনি আরাব। আমি যে শুধুমাত্র আপনাতেই আসক্ত। আরাব মুচকি হেসে সমৃদ্ধির কানের কাছে ফিসফিসিয়ে বলল, মিটু মাই সুইট হার্ট। রাত প্রায় 12টা। নিবিড়ের ফোনে মেসেজ টোন বেজে উঠতেই মেসেজটা ওপেন করল নিবিড়। মোনার মেসেজ। দেখা করবেন একটু। কথা ছিল কিছু। নিবিড় সঙ্গে সঙ্গে ফোন দিল মোনাকে। রিসিভ করতেই বলল, এখন দেখা করবেন, যা বলার ফোনেই বলুন মোনা। ফোনে যদি বলা যেত তাহলে বলেই ফেলতাম। ড্রয়িং রুমে আসুন। আন্টি আঙ্কেল জেগে গেলে ব্যাপারটা ভালো দেখাবে না। একটা কাজ করুন, ছাদে আসুন। আমার কাছে ছাদের চাবি আছে। আচ্ছা। ফোন কেটে দিল নিবিড়। টেবিলের ড্রয়ার থেকে চাবিটা নিয়ে ছাদে চলে এলো। পিছনে মোনাও দাঁড়িয়ে আছে। ছাদের দরজা খুলে পা বাড়াল দুজনে। ছাদটা বিশাল বড়। পুরো ছাদটায় স্বচ্ছ কাচের রেলিং দেয়া। নিবিড় আর মোনা ছাদের দক্ষিণ দিকটায় গেল। রেলিংয়ে হাত রেখে পাশাপাশি দাঁড়াল দুজনে। কিছুক্ষণ আকাশপানে তাকিয়ে থেকে মোনা বলা শুরু করল, সেদিন আপনার থেকে সময় নেয়ার কারণটা কি জানেন? আমি আপনার সাথে সাথে থাকতে থাকতে আপনাকে পছন্দ করে ফেলেছিলাম ঠিকই, কিন্তু তার আগেও আমার জীবনে ভালোবাসা এসেছিল। যদিও সেটা ছিল একতরফা। তবুও আমি সিদ্ধান্ত নিতে দোটানা ছিলাম। আপনাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে বেছে নিব কি নিব না সেই সিদ্ধান্তটাও আমার কাছে অনেক জটিল ছিল। তবে এই একটা মাসে আমি বারংবার আমার মনকে প্রশ্ন করেছি। প্রতিনিয়ত মনের কথা বোঝার চেষ্টা করেছি। আমার মন প্রতিবার একই উত্তর দিয়েছে। আমার মনের ছোট্ট কুটুরিতে নিবিড় নামক মানুষটা দখল করে নিয়েছে। এইটুকু বলে থামল মোনা। নিবিড় মোনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মোনা নিবিড়ের দিকে তাকাল। নিবিড়ের হাত নিজের হাতের মুঠো নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি নিবিড়। আপনার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। সারাটা জীবন আপনার পাশে থাকতে। পুরো কথাটা শেষ করার আগেই বলে চিৎকার দিয়ে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ে মোনা। আচমকা এমন ঘটনায় নিবিড় আতঙ্কিত হয়ে দ্রুত বসে পড়ে মোনার কাছে। মোনাকে দুহাতে আগলে নেয়। বুকের সাথে জড়িয়ে ধরে বলতে থাকে, মোনা কি হয়েছে আপনার, কথা বলুন। মোনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাপা কাপা আঙ্গুলে কাঁধের দিকে ইশারা করতেই নিবিড় মোনার কাঁধে হাত রাখে। ভেজা তরল পদার্থের উপস্থিতি টের পেতেই চোখে মুখে অন্ধকার নেমে আসে নিবিড়ের। চলবে আরাব। নিবিড়ের চিৎকারে আরাব আর সমৃদ্ধি ছাদে চলে আসল। দ্রুত দৌড়ে এসে বলল, কি হয়েছে? মোনার এই অবস্থা কি করে হল? নিবিড় মোনাকে কোলে তুলে নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, মোনাকে কেউ শ্যুট করেছে আরাব। দ্রুত গাড়ি বের কর। হসপিটালে যেতে হবে। গেটের কাছে আসতেই আরাব গাড়ি বের করল। নিবিড় মোনাকে নিয়ে গাড়িতে উঠে বসল। তাওহিদ জামান দৌড়ে এসে বললেন, কি হয়েছে? কোথায় যাচ্ছিস তোরা এত রাতে? আরাব গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, মোনাকে কেউ শ্যুট করেছে। আমাদের যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে। পরে সবটা বলব তোমাকে। বলেই গাড়ি স্টার্ট দিল আরাব। নিবিড় মোনাকে বুকে জড়িয়ে রেখেছে। মোনার কাঁধের রক্তে নিবিড়ের শার্ট ভেসে যাচ্ছে। মোনার শ্বাস উঠে গেছে। ভারী ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে নিবিড়ের হাত কোনোরকম আঁকড়ে ধরে বলল, আমি আর বাঁচব না নিবিড়। ভীষণ কষ্ট হচ্ছে আমার। নিবিড় মোনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এসব বলবেন না প্লিজ। দেখবেন আপনার কিচ্ছু হবে না। আমরা কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাব। মোনা শ্বাস টেনে টেনে কাপা কাপা গলায় বলতে লাগল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। হসপিটালে নিয়ে কিচ্ছু হবে না। আমি আর বলেই থেমে গেল মোনা।
দুচোখের পাতা চিরকালের মতো বন্ধ হয়ে গেল। নিবিড় মোনার পালস চেক করতেই থমকে গেল। মোনাকে বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, মোনা আয়া। আরাব গাড়ি ড্রাইভ করা থামিয়ে দিল। পিছনে তাকিয়ে এই দৃশ্য দেখে মাথা কাজ করছে না আরাবের। দ্রুত গাড়ির দরজা খুলে নিবিড়ের পাশে বসল। নিবিড় মোনাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদছে। মোনার হাত নিয়ে পালস চেক করতেই আরাব পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। মিনিট কয়েক বাদেই আরাব দ্রুত গিয়ে ড্রাইভিং সিটে বসল। মিনিট তিনেকের মাথায় গাড়ি পৌঁছাল হসপিটালে। হসপিটাল থেকে স্ট্রেচারে করে মোনাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হল। ডক্টররা মোনার পালস চেক করে জানাল, শি ইজ নো মোর। নিবিড় ঠায় দাঁড়িয়ে রইল মোনার হাত ধরে। চোখ থেকে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ডক্টররা মোনার কাঁধ থেকে বুলেটটা বের করে নিল। আধ ঘণ্টার মধ্যে মোনাকে নিয়ে বাড়িতে ফিরল তারা। আরাবদের বাড়ির ড্রয়িং রুমে মোনাকে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে। ওর পাশে ওর হাত ধরে বসে আছে নিবিড়। ছেলেটার গায়ের সাদা শার্টের পুরোটা জুড়ে রক্ত শুকিয়ে লেগে আছে। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মোনার দিকে। হসপিটাল থেকে আসার পর থেকে আর একটা কথাও বলছে না নিবিড়। আরাব গিয়ে নিবিড়ের পাশে বসল। কাঁধে হাত রাখতেই নিবিড় আরাবকে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে দিল। হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, আরাব, মোনা আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আরাব কিছুক্ষণ আগে ছাদে আমায় বলেছিল আমায় বিয়ে করবে, আমার পাশে সারা জীবন থাকবে। তাহলে এমন কেন হলো আরাব? আল্লাহ আমার ভালোবাসাটা আমার থেকে কেড়ে নিল কেন? আমি তো মোনাকে ভীষণ ভালোবাসি। কি করে থাকব আমি মোনাকে ছাড়া? বল না আরাব। এই মুহূর্তে নিবিড়কে সান্ত্বনা দেয়ার ভাষা আরাবের জানা নেই। মাথায় হাত বুলিয়ে শক্ত করে জড়িয়ে রাখল নিবিড়কে নিজের সাথে। সমৃদ্ধি আর মরিয়ম রহমান মোনার পাশে বসে কাঁদছেন। তাওহিদ জামান দাঁড়িয়ে চোখের জল ফেলছেন। মেয়েটাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন ওনারা। নিবিড় আরাবকে ছেড়ে দিল। মোনাকে ঝাপটে জড়িয়ে ধরে বলতে লাগল, মোনা, এই মোনা, কেন চলে গেলেন আমাকে ছেড়ে? আমি থাকব কি করে আপনাকে ছাড়া? আপনি না বলেছিলেন আমাকে বিয়ে করবেন, আমার পাশে সারা জীবন থাকবেন? তাহলে এত তাড়াতাড়ি কেন চলে গেলেন? মোনা, এই মোনা, দেখুন না আপনার নিবিড় আপনার জন্য কাঁদছে। আরেকটাবার ফিরে আসুন না। কথা দিলাম আমি আপনাকে যত্ন করে নিজের কাছে রাখব, আপনাকে আর কষ্ট পেতে দিব না। মোনা বলেই নিবিড় মোনার পাশে সেন্সলেস হয়ে পড়ে গেল। আরাব নিবিড় বলে চিৎকার দিয়ে উঠল। তাওহিদ জামান দ্রুত ওনাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করলেন। আরাবের ফোনে একটা কল আসল। রিসিভ করতেই ওপাশ থেকে রাইসার অট্টহাসি শোনা গেল। রাইসা হাসতে হাসতেই বলল, সমৃদ্ধিকে হারিয়ে এখন কেমন আছো আরাব? খুব কষ্ট হচ্ছে তাই না? আম রিয়েলি সরি বেবি, তোমাকে এতটা কষ্ট দিতে আমি চাইনি। কিন্তু তোমার আর আমার মাঝখানে সমৃদ্ধি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, যাকে আজ আমি সরিয়ে দিয়েছি। তোমাদের ঠিক অপর পাশের বিল্ডিং থেকে আমার লোক সমৃদ্ধিকে শ্যুট করেছে। খুব খারাপ লাগছে জানো, রাতের বেলা ছাদে তোমরা সময় কাটাচ্ছিলে আর ঠিক তখনই তোমার সমৃদ্ধিকে আমি চিরতরে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। আরাবের মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। আরাব আগেই আন্দাজ করেছিল হয়তো রাইসাই শ্যুট করিয়েছে, আর এখন রাইসার কথা শুনে শিওর হয়েছে আরাব। আরাব চেঁচিয়ে বলে উঠল, রাইসা। রাইসা হাসতে হাসতে বলল, কুল ডাউন বেবি, মেজাজ এত গরম কেন? আমার উপর হাজার চেঁচিয়েও লাভ নেই। তোমার সমৃদ্ধিকে একেবারে স্বর্গে পাঠিয়ে দিয়েছি। সমৃদ্ধিকে দাফন করে দ্রুত আমার বাড়িতে চলে আসো। তোমার অপেক্ষায় বসে আছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। বলে কল কেটে দিল রাইসা। আরাব উঠে দাঁড়াল। দ্রুত দৌড়ে রুমে গিয়ে একটা ব্যাট নিয়ে নিচে নেমে এল। আরাবের পুরো চেহারা রাগে রক্তিম বর্ণ ধারণ করে আছে। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। আরাব দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সমৃদ্ধি আর তাওহিদ জামান দৌড়ে এসে বললেন, কোথায় যাচ্ছিস এভাবে? আর রাইসা ফোনে কি বলেছে তোকে? আরাব গম্ভীর গলায় বলল, প্রতিশোধ নিতে যাচ্ছি। সমৃদ্ধি আরাবের হাত ধরে বলল, আপনি যাবেন না এখন প্লিজ। আরাব সমৃদ্ধির হাত ঝামটা মেরে সরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলল, যার কারণে আমার বন্ধুর আজ এই অবস্থা, তাকে তার উপযুক্ত শাস্তিটা দিয়ে আসি। তোমরা নিবিড়কে দেখো। বলেই আরাব বেরিয়ে গেল। সমৃদ্ধি কিছুই বুঝতে পারছে না।
রাইসা কেন মোনাকে মারতে যাবে? মোনার সাথে রাইসার কিসেরই বা শত্রুতা? রাইসাদের বাড়ির সামনে এসে গাড়ি থামাল আরাব। ভোরের আলো ফোটেনি এখনো। আরাব গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকল। বাড়ির মেইন কাচের দরজাটা সজোরে লাথি দিয়ে ভেঙে ফেলল। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল। আরাব ড্রয়িং রুমে এসেই হাতের ব্যাট দিয়ে সেন্টার টেবিল আর দরজা ভেঙে চিৎকার বলল, রাইসা, কোথায় তুই? বেরিয়ে আয় আমার সামনে। এত ভাঙচুরের আওয়াজে রাইসা, রিমা, তমা মির্জা আর রাশেদ মির্জা সবাই নেমে এলেন। রাশেদ মির্জার হাতে রিভলভার। তিনি ভেবেছেন বাড়িতে ডাকাত ঢুকেছে। কিন্তু আরাবকে এভাবে একদমই আশা করেননি উনি। রাশেদ মির্জা এগিয়ে এসে আরাবের সামনাসামনি দাঁড়িয়ে বললেন, কি হয়েছে আরাব, তুমি এভাবে বাড়িতে ঢুকে সব ভাঙচুর করছো কেন, না তাই না? রাশেদ মির্জার কথায় আরাবের রাগ আরও বেড়ে গেল। রাগে আরাবের পুরো শরীর কাঁপছে। আরাব রাইসার দিকে তেড়ে গিয়ে রাইসার গলা চেপে ধরল। চিৎকার করে বলতে লাগল, কেন করেছিস রাইসা? কেন করেছিস নিবিড়ের সাথে এমন? কি ক্ষতি করেছিলাম আমরা তোর? সমৃদ্ধির উপর রাগ দেখিয়ে সমৃদ্ধিকে মেরে ফেলতে চেয়েছিস? কি ভেবেছিস তুই, আমার সমৃদ্ধিকে মেরে ফেলে তুই আমায় পাবি? তোর লোকেরা সমৃদ্ধি ভেবে মোনাকে শ্যুট করেছে। মারা গেছে মোনা। নিবিড় পাগল পাগল হয়ে গেছে। আমার বন্ধুটাকে শেষ করে দিলি তুই। আজ মোনার জায়গায় যদি সমৃদ্ধি মারা যেত তবুও আমি তোর মতো এত নিকৃষ্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতাম না। বল, কেন করেছিস এমনটা? কেন খুন করেছিস মোনাকে? মানুষের ভালো তোর সহ্য হওয়া না, তাই না? আরাবের কথায় সবাই ভীষণ অবাক হয়ে গেল। তমা মির্জা আর রিমা এগিয়ে এসে আরাবের থেকে রাইসাকে ছাড়াতে চাইলেও আরাবের শক্তির সাথে পেরে উঠল না। আরাব ধাক্কা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিল। তমা মির্জা চিৎকার করে বলতে লাগলেন, কি বলছো তুমি আরাব? রাইসা কেন কাউকে খুন করবে? তুমি আমার মেয়েটাকে ভুল বুঝছ। আরাব চেঁচিয়ে বলে উঠল, ভুল আমি বুঝছি, আপনার মেয়ে নিজে আমায় ফোন দিয়ে সমৃদ্ধিকে খুন করার হুমকি দিয়েছে। একটু আগের কল রেকর্ডটাও আমার ফোনে আছে, দেখে নিন পারলে। বলেই ফোনের কল রেকর্ডগুলো বের করে রিমার হাতে দিল। সবটা শোনার পর সবাই স্তব্ধ হয়ে গেছে। রাশেদ মির্জা নিশ্চুপ। উনি ওনার মেয়েকে চিনেন। উনি প্রথমেই বুঝতে পেরেছেন ওনার মেয়ে কোনো একটা অঘটন নিশ্চয়ই ঘটিয়েছে। তা না হলে আরাব কোনোদিন এরকমভাবে রেগে যেত না। তমা মির্জা আরাবের দিকে এগিয়ে গিয়ে বললেন, সব মিথ্যা। তুমি আমার মেয়েটাকে ফাঁসাতে চাইছ। আরাব রাগী গলায় বলল, সব শোনার পরেও বলছেন এসব মিথ্যা? যেমন মেয়ে তেমন মা। আপনার মেয়ে মোনাকে মেরে ফেলেছে, খুন করিয়েছে। নিবিড় মোনাকে ভালোবাসত। ওদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু। বলেই রাইসার চুল ধরে টেনে নিয়ে গিয়ে কাচের ডাইনিং টেবিলের উপর আছড়ে ফেল। কাচ ভেঙে রাইসার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। রাইসা কোনোরকমে উঠে দাঁড়িয়ে আরাবের দিকে তাকিয়ে বলল, ছাদে তোমরা ছিলে না? কিন্তু আমার লোকেরা যে বলল সমৃদ্ধিকে শ্যুট করেছে। তোমার সমৃদ্ধির দম আছে। এত চেষ্টার পরেও মারতে পারলাম না। আরাব সজোরে রাইসার গালে থাপ্পড় মারল। রাইসা ছিটকে গিয়ে পড়ল ফ্লোরে। আরাব রাইসার গলায় পা দিয়ে পিষে ধরে বলল, সমৃদ্ধির গায়ে গুলি লাগুক আর না লাগুক মোনার গায়ে তো লেগেছে। নিবিড়ের ভালোবাসা ছিল মোনা। তুই আমার বন্ধুর ভালোবাসাকে তার জীবন থেকে চিরকালের মতো কেড়ে নিয়েছিস। পাগল পাগল হয়ে গেছে নিবিড়টা। ওর জীবনটা একদম শেষ করে দিয়েছিস তুই। তমা মির্জা দৌড়ে এসে আরাবের পায়ের কাছে পড়ে গেলেন। আকুতিমিনতি করে কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটাকে ছেড়ে দাও আরাব। ও না জেনে বুঝে ভুল করেছে। রিমা এসে তমা মির্জাকে উঠিয়ে নিয়ে গিয়ে বলল, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এতটা বিগড়ে গেছে। তুমি বলছো ভুল করেছে? ও একটা মানুষ খুন করে ফেলেছে মা। ও একটা খুনি। ভাবতেই অবাক লাগছে আমার বোন হয়ে কিনা ও একটা মানুষকে খুন করে ফেল। ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাইসা আরাবের পা ধরে ভাঙ্গা ভাঙ্গা গলায় কোনোরকমে বলল, তুমি আমাকে মেরো না আরাব। প্লিজ আমাকে ছেড়ে দাও। রাইসা ওর বাবার দিকে হাত বাড়িয়ে বলল, পাপা ও পাপা আমাকে বাঁচাও। রাশেদ মির্জা নিশ্চুপ। তিনি কোনো কথা বললেন না। অবস্থা বেক্তিক দেখে তমা মির্জা দৌড়ে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করলেন। আরাব রাইসার গলা থেকে পা সরিয়ে হাতের ব্যাগটা দিয়ে সজোরে মাথায় আঘাত করল। রাইসা ভীষণ জোরে আর্তনাদ করে উঠল।
মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে রাইসার। আরাব রাইসার মাথার কাছে হাঁটু গেড়ে বসে বলল, কষ্ট হচ্ছে? যন্ত্রণা হচ্ছে খুব? কি করে পারলি তুই একটা মানুষকে মেরে ফেলতে? মেয়েটার তো কোনো দোষ ছিল না বল, তাহলে কেন খুন করার মতো এরকম একটা নিকৃষ্ট কাজ করলি তুই? তোকে আমার আর কিছুতেই সন্দেহ হচ্ছে না। তোকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দেব। বলেই আরাব ব্যাট উঠাল রাইসার মাথায় আঘাত করার জন্য, কিন্তু তার আগেই পরপর দুবার কেউ রাইসার হাত বরাবর শুট করল। চলবে।